ভালোই, কিছুই অনুভূতি হয় না। দেখি আপনার আপনার মুখে কি হয়েছে? শুধু আমার সারা শরীরে আগুন জ্বালিয়ে চলে গেছে ওই শয়তানেরা। আমি নাকি মারা গেছি। দেখ তো তুই, আমি কি মারা গেছি? আজকে মনে হচ্ছে একটু বেশি কাজ হয়ে গেছে। যাই, এখন বাড়িতে গিয়ে বেশ জমিয়ে খাওয়া যাবে। বাড়িতে এসে মাকে ডাকতেই মা হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বলল। সাথে বাবাও আছেন। মা খাবার বেড়ে দিচ্ছে। তখন বাবা বলল, হ্যাঁ রে খোকা, তোর মেশোর বাড়ি থেকে খবর এসেছিল। তা কি খবর দিয়ে গেল? এই নে ধর। কি আছে এতে? পড়ে দেখ। আমি খাবারটা খেয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। মেসোমশাইয়ের চিঠি। উনি নাকি খুব অসুস্থ, দেখতে যাওয়ার জন্য চিঠিটা পাঠিয়েছেন। হ্যাঁ রে, কি লেখা চিঠিটায়? মেসো নাকি খুব অসুস্থ, দেখতে যেতে বলল। তাই নাকি রে? তাহলে তুই কালই একবার গিয়ে দেখা করে আয়। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তোমার আর এখন গিয়ে কাজ নেই, আমি একাই একবার গিয়ে দেখা করে আসি। হ্যাঁ তাই কর, আমারও শরীরটা ততটা ভালো যাচ্ছে না। তুই একাই গিয়ে দেখা করে আয়, এতটা পথ আমি হাঁটতে পারবো না। মা ও বাবা চলে গেল ঘরে। আমি এক ধ্যানে চিঠিটার দিকে তাকিয়ে আছি। চিঠিটায় জরুরি ভিত্তিতে দেখা করার কথা বলা থাকলেও চিঠিটা পৌঁছেছে প্রায় 1.5 মাস পর। এখন উনি কেমন আছেন কে জানে। 2 বছর আগে ওনার স্ত্রীও গত হয়েছেন। বাড়িতে উনি একাই থাকেন। উপরওয়ালাই জানেন ওনার এখন কেমন অবস্থা। এসব 7-5 ভাবতে ভাবতে আমি মাঠের দিকে রওনা হই। মাঠের কাজ সেরে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাতের খাবার খেতে বসে, হ্যাঁ রে, তা কখন বের হবি? হ্যাঁ বাবা, কাল সকালে বের হয়ে যাব। ভালো ভালো, সম্ভব হলে ওখানে 2-4 দিন থেকে তোর মেশুকে সাথে করে নিয়ে আসিস। ঠিক আছে বাবা, উনি যদি হাঁটতে পারেন তাহলে নিয়ে আসব। তারপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল এই সাত সকালে, যেন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টি পড়ছে তো পড়ছে, থামার কোনো নাম গন্ধ নেই। অবশেষে বৃষ্টি থামলো দুপুরের একটু পরে। তাই আর সময় নষ্ট না করে চললাম মেসোর বাড়ির উদ্দেশ্যে।
উফ, মেসোর বাড়িও না, এত দূর কেন হতে হলো? একে তো কোনো গরুর গাড়িও চলে না, তার উপর আবার নদী পথ। এখন ঘাটে নৌকা পেলেই হলো। হাঁটতে হাঁটতে তো আমার জীবনই বের হয়ে যাচ্ছে, এদিকে এদিকে রাতও হয়ে যাচ্ছে। উপরওয়ালাই জানেন ঘাটে নৌকা পাই বা না পাই। ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত। এদিকে ঘাটে গিয়ে দেখি আজকের শেষ নৌকাটা ছাড়বে। দাদা, দাদা, আমিও যাবো। দাদা, একটু দাঁড়ান দাদা। মাঝে আমার দিকে খানিক তাকিয়ে থেকে অঞ্চলে নতুন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি মেসোমশাইয়ের বাড়ি যাচ্ছি। কার বাড়ি যাচ্ছ? আপনি হয়তো চিনবেন না, নদীর পার হতে আরো আরো 4-5 গ্রাম পরে বাড়ি। পরেশ চাটুর্যে। ও, ওনার বাড়ি যাচ্ছ? একবার শুনেছিলাম উনি নাকি খুব অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, তাই দেখা করতে যাচ্ছি। ও, ভালো। মাঝির সাথে আর কথা বাড়ালাম না। নৌকায় কেবল আমি আর মাঝি। সম্ভবত রাত বেশি হওয়ায় অন্য কোনো যাত্রী নেই। উফ, এত রাত হয়ে যাবে জানলে আজকে না কালই রওনা দিতাম। নিজের মনের সাথে দ্বিধাদ্বন্দ্বে সামনে এগিয়ে যাচ্ছি। কিছু দূর হাঁটতেই এই যা, কেমন হলো ব্যাপারটা? মেসোমশাইয়ের বাড়িতে যাওয়ার রাস্তায় তো আমার মনে নেই। এখন এখন কি করব? এই রাতে কাকেই বা জিজ্ঞেস করব? এদিকে রাস্তাও তো ফাঁকা। নিজেকে হাজারো প্রকারের গালি দিয়ে সামনে যাচ্ছি। হঠাৎ কিছু দূর যেতেই মনে হলো সামনে থেকে কেউ আসছে। তাই 7-5 না ভেবে ওই লোকটার কাছে গেলাম। লোকটাকে বললাম, দাদা, এই যে শুনছেন, আপনাকেই বলছি। কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেন না, আমি ফুলপুর থাকি। এখানে পদ্মপুকুর এসেছিলাম। পদ্মপুকুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক আগে একবার এসেছিলাম। এখন অন্ধকারে ঠাউর করতে পারছি না পদ্মপুকুরের রাস্তাটা কোন দিকে। যদি একটু সাহায্য করতেন। ওই সামনের রাস্তা দিয়ে সোজা গিয়ে বামের রাস্তায় পদ্মপুকুরের রাস্তা। আপনি ওই ওই দিকটায় চলে যান, তবে সাবধানে যাবেন, ঠিক আছে? আপনাকে ধন্যবাদ। কি এতক্ষণ তো সব ঠিকই ছিল, হঠাৎ শরীরটা অদ্ভুত রকমের ভারী লাগছে কেন? কিছু দূর যেতেই নাকে লাশ পোড়া এক বিচ্ছিরি গন্ধ আসছে বলে মনে হলো। বিষয়টা আরো পরিষ্কার হলো আরেকটু সামনে যেতেই। হ্যাঁ, সামনে শ্মশান। সদ্যই কাউকে হয়তো পুড়িয়েছে। চিতা থেকে এখনো ধোঁয়া উঠছে।
চিতার সেই ধোঁয়া যেন আমার নাকে বিঁধে গেল। মেসমশাইয়ের বাড়ির পথে অবশ্যই একটা শ্মশান পড়ে, তাই ভয়ের চেয়ে আনন্দটাই একটু বেশি হচ্ছিল। তার মানে সঠিক রাস্তায় আছি। যাক, সঠিক পথেই তাহলে এসেছি। তার মানে পদ্মপুকুর আর বেশি দূরে নয়। সামনে শ্মশান দেখে যতটা না ভয় পেয়েছি, তার থেকে পদ্মপুকুরের কাছাকাছি আছি ভেবে খানিকটা খুশিই হলাম। শ্মশানের রাস্তা পার হতে মনে হলো আমার সামনে দিয়ে কে যেন আমার আগে আগে হেঁটে যাচ্ছে। আমি লোকটিকে ডাকলাম, ও মশাই, শুনছেন? আপনাকে বলছি, শুনছেন? লোকটি পেছনে ঘুরল। কে হে তুমি, পিছু ডাকছ? আরে মেসমশাই, আপনি আপনি এই রাতে এখানে শ্মশানে কি করছেন? এখানে আপনি? কে? সৌভিক? হ্যাঁ মেসমশাই, আমি সৌভিক। তা আপনি এই রাত্রিবেলা এই রাস্তায় যে? ওই তো পাড়ার একজন কত হয়েছে, তার শেষ কার্যে এসেছিলাম। তা তুই কোথায় চললি এই রাত্রিবেলা? আসলে আপনার ওখানেই যাচ্ছিলাম। সবে এলি? আমি তো তোদের আরো 1-1.5 মাস আগেই জানিয়েছিলাম। হ্যাঁ জানিয়েছিলেন, তবে চিঠিটা কালই হাতে পেলাম। ও ভালো ভালো। চিঠির বদলে যদি কোনো লোকও পাঠাতেন তাহলেও দ্রুত খবর পাওয়া যেত। আমারই ভুল হয়েছে, লোক পাঠানোই উচিত ছিল। এখন চল আমার বাড়িতে যাই। এই রাত্রি বেলায় শ্মশানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, চল। আমি মেসমশাইয়ের পেছনে, উনি আমার সামনে সামনে হাঁটছে। শ্মশানের রাস্তাটা পার হতে মেসমশাই হঠাৎ দাঁড়িয়ে গেল। কি হলো মেশো, হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? কি হয়েছে মেসমশাই? কোনো সমস্যা? আপনার কি শরীর খারাপ লাগছে? শরীর? হ্যাঁ, খুব খারাপ লাগছে। তবে তবে কোনো অনুভূতি হচ্ছে না শরীরে। মানে? মনে হচ্ছে যেন ওই চিতার আগুন আমার সারা শরীরে কি জ্বালিয়ে দিয়েছে। কি বলছেন এসব? হ্যাঁ রে, জানিস কত কষ্টে কেটেছে আমার ওই মৃত্যুর দিনগুলো, জানিস তোরা? কিসব যাতা বলছেন আপনি? আমার মৃত্যুর কথা তোদের যাতা মনে হচ্ছে, তাই না? মেশো, আপনার কি শরীর খারাপ লাগছে? মেসমশাই আমার দিকে ঘুরে, এই তো মানুষের শরীর খারাপই কি আর ভালোই কি, কিছুই অনুভূতি হয় না। দেখি আপনার আপনার মুখে
আপনার মুখে কি হয়েছে? শুধু আমার সারা শরীরে আগুন জ্বালিয়ে চলে গেছে ওই শয়তানেরা। আমি নাকি মারা গেছি। দেখ তো তুই, আমি কি মারা গেছি? আমার আমার যেন আত্মা ফিরিয়ে আসার অবস্থা। মনে সাহস নিয়ে ওনাকে বললাম, মেশো, আপনি আপনি মারা গেছেন। কি জানি, হয়তো তোদের অপেক্ষায় থাকতে থাকতে মারাই গেলাম। এখন কেন এসেছিস? কেন আমার সম্পত্তিতে ভাগ বসাতে? কিচ্ছুটি পাবি না, কিচ্ছুটি না। আমি সব ওই বৃদ্ধাশ্রমে লিখে দিয়ে গেছি। কিচ্ছুটি পাবি না তোরা, কিচ্ছুটি না, কিছুই পাবি না। আমি আমি আপনার সম্পত্তির জন্য আসিনি, আপনার আপনার খোঁজ খবর জানতে এসেছি। আপনি আপনি খোঁজ খবর নিয়েছিস? দেখা হয়েছে, এখন চলে যা। বসতে চাইলে চলে যা, আর এখানে আসবি না।